ওয়েলকাম টু মাই ফার্স্ট ক্লাস অন দ্য ডলস হাউস বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। আজকে আমি আলোচনা করব ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ডলস হাউস। এটা খুবই ইন্টারেস্টিং একটা এসে। টেক্সটে যাওয়ার আগে প্রথমে ক্যাথরিন ম্যানসফিল্ড এবং দ্য ডলস হাউস এই প্রবন্ধের ব্যাকগ্রাউন্ড আমরা দেখে নেব। প্রথমেই আছে ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ডের অরিজিনাল নাম হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড বাউচাম মারি। উনি সবচেয়ে বেশি পরিচিত ক্যাথরিন ম্যানসফিল্ড নামে। উনি ছিলেন একজন প্রমিনেন্ট মডার্নিস্ট রাইটার, যিনি নিউজিল্যান্ডের ওয়েলিংটনে 1888 খ্রিস্টাব্দে 14 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 1923 সালের 9 জানুয়ারি, অর্থাৎ উনি 34 বছর বেঁচে ছিলেন। When she was 5, যখন তার বয়স ছিল 5 বছর, her family moved to the rural settlement of Karori। যখন ওনার বয়স ছিল 5 বছর তখন ওনার ফ্যামিলি কারোরিতে স্থানান্তরিত হয়ে যায়। A fiercely independent teen, Mansfield settled in London at 19। যখন ক্যাথরিন ম্যানসফিল্ডের বয়স 19 বছর, উনি তখন লন্ডনে সেটেল হন। There she enjoyed great creative freedom। ওখানে উনি নিজের মতো করে স্বাধীনতা খুঁজে পান বা লাইফ লিড করতে থাকেন। She was a contemporary writer of the great modernist writer of 19th and 20th century, D.H. Lawrence and Virginia Woolf। তৎকালীন 19 এবং 20 সেঞ্চুরির দিকে D.H. লরেন্স এবং ভার্জিনিয়া উল্ফ নামে যে বিখ্যাত সব লেখক রাইটার ছিলেন, উনি তাদের সমসাময়িক ছিলেন। ক্যাথরিন ম্যানসফিল্ড যে সমস্ত থিমগুলোর উপরে জোর দিয়েছিলেন সেগুলো হচ্ছে নাম্বার 1 হিউম্যান আইসোলেশন, নাম্বার 2 the conflict between love and disillusionment, number 3 the questioning of the traditional roles of men and women। আমাদের বর্তমান যে এসে অর্থাৎ দ্য ডলস হাউস, এটা 3 নম্বর পয়েন্টের উপরে বেস করে, দ্য কোশ্চেনিং অফ দ্য ট্র্যাডিশনাল রোলস অফ ম্যান অ্যান্ড ওমেন। উনি যে সমস্ত প্রবন্ধগুলো লিখেছেন তার মধ্যে বিখ্যাত কয়েকটি প্রবন্ধ হচ্ছে দ্য গার্ডেন পার্টি, নাম্বার 2 মিস ব্রিল, নাম্বার 3 দ্য ডলস হাউস অ্যান্ড নাম্বার 4 এ কাপ অফ টি। এর মধ্যে দ্য ডলস হাউস আমাদের পাঠ্য বিষয়। ডলস হাউস আমাদের যে টেক্সট, সেটা যাওয়ার আগে গার্ডেন পার্টি যেটার জন্য উনি সবচেয়ে বেশি ফেমাস সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। দ্য গার্ডেন পার্টি ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন শর্ট স্টোরিজ হুইচ ডিরাইভস হোম দ্য পাওয়ারফুল থিমস অফ ক্লাস কনসাসনেস অ্যান্ড দ্য এপিফ্যানি দ্যাট লাইফ অ্যান্ড ডেথ কো এক্সিস্ট ইরেসপেক্টিভ অফ ক্লাস। অর্থাৎ আমাদের সোসাইটিতে আপার ক্লাস, মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস, তিনটে ক্লাস দেখা যায়। তো উনি গার্ডেন পার্টিতে দেখিয়েছেন আপার ক্লাস এবং লোয়ার ক্লাস সম্পর্কে, তাদের মধ্যে যে ক্লাস সেই সম্পর্কে উনি বর্ণনা দিয়েছেন, যেটা আমাদের ডলস হাউসেও আমরা পাবো। দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড দ্য এক্সট্রাভেজেন্ট গার্ডেন পার্টি বিং থ্রোন বাই দ্য সেরিডেন্স। সেরিডেন্স মিন্স একটা ফ্যামিলির নাম যারা গার্ডেনে একটা পার্টি দিয়েছিল। এটা তুমি যখন দ্য গার্ডেন পার্টি প্রবন্ধটা পড়বে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। when young protagonist Laura comes to know of their working class neighbors। গার্ডেন পার্টিতে উনি যেমন দেখিয়েছেন আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে একটা ক্লাসিক সিস্টেম বা একটা যে ক্লাস বা একটা যে দ্বন্দ্ব, সেটা উনি যেমন উপস্থাপন করেছেন, ঠিক সেরকম ভাবে দ্য ডলস হাউস যেটা আমাদের পাঠ্য বিষয়, উনি সেখানে কিন্তু একই জিনিস উপস্থাপন করেছেন। নিউ গ্রাউন্ড, দ্যাট মিনস উনি যে ফিল্ডের উপরে কাজকর্ম করতেন বা যে ফিল্ডের উপরে বেস করে উনি ওনার লেখা লিখতেন। অলদো হি লিভড অনলি টু দ্য এজ অফ 34, যদিও উনি কেবলমাত্র 34 বছর বেঁচে ছিলেন, বাট ম্যানসফিল্ড ওয়াজ এ মাস্টার অফ শর্ট স্টোরি। কিন্তু উনি শর্ট স্টোরির ক্ষেত্রে একজন মাস্টার ছিলেন অ্যান্ড ডেভেলপড এ ডিস্টিংটিভ প্রোজ স্টাইল, এবং উনি প্রোজ স্টাইলকে এক অভূতপূর্ব জায়গায় নিয়ে গিয়েছিলেন। হার বেস্ট ওয়ার্কস রিফ্লেক্ট ইউজ এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ টেকনিক্স। ওনার যে সমস্ত কাজকর্ম সেগুলো ন্যারেটিভ টেকনিক্সকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়, টু অফার ভিভিড ইনসাইট ইনটু ক্যারেক্টার্স থটস। এবং ওনার প্রবন্ধের মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো আসে বা উনি আনেন তাদের মধ্যে একটা ক্লিয়ার অন্তর্দৃষ্টি দেখতে পাওয়া যায়। ম্যানসফিল্ড নেভার রিটার্নড টু নিউজিল্যান্ড। উনি তো নিউজিল্যান্ড থেকে চলে গিয়েছিলেন লন্ডনে যখন উনি টিন এজ ছিলেন। চলে যাওয়ার পর উনি কিন্তু আর নিউজিল্যান্ডে ফিরে আসেননি। দো সে রিমেইনড ক্লোজ টু হার হোমল্যান্ড ইন স্পিরিট। যদিও উনি মনের দিক থেকে ওনার যেটা মাতৃভূমি নিউজিল্যান্ডের খুব কাছেই ছিলেন। মেনি অফ হার স্টোরিজ ইনক্লুডিং দ্য ডলস হাউস রিকল হার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স। এই ডলস হাউস বা দ্য গার্ডেন পার্টি এর মধ্য দিয়ে কিন্তু আমরা ওনার চাইল্ডহুডের একটা এক্সপিরিয়েন্স আমরা পাই বা কিছুটা প্রভাব দেখতে পাই। আমাদের যেটা টেক্সট দ্য ডলস হাউস, এর ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে দিস স্টোরি ইজ সাইট ইন দ্য লাইট 18
থাউজেন্ড ইন নিউজিল্যান্ড। আমাদের স্টোরিটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিউজিল্যান্ডের তৎকালীন 1800 খ্রিস্টাব্দে বা 1800 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যে একটা পরিবেশ ছিল তার উপরে বেস করে গল্পটা লেখা, হুইচ ওয়াজ দেন এ কলোনি অফ গ্রেট ব্রিটেন। নিউজিল্যান্ডে কি হয়েছিল, ব্রিটেন থেকে কিছু ইংরেজ এসে ওখানে কলোনি গড়ে তুলেছিল এবং আমরা জানি যে যারা ব্রিটিশ তারা সবসময় আপার ক্লাস বিলং করতো এবং তারা যে সমস্ত কান্ট্রিতে গিয়ে কলোনি গড়ে তুলতো সেই সমস্ত কান্ট্রির পিপলদের তারা একটা লোয়ার ক্লাস হিসাবে ট্রিট করতো। তো তুমি ধরে নাও যে আমাদের ইন্ডিয়াতে যখন ব্রিটিশরা এসেছিল তখন এখানকার অবস্থা কিরকম হয়েছিল, ব্রিটিশরা সবসময় আমাদের ইন্ডিয়ানদের উপরে নির্যাতন করতো। কেন কি আমাদের ইন্ডিয়ানদের তারা সবসময় একটা হীন নজরে দেখতো। When the British emigrated there, they took with them not only their possessions but the social prejudices of their native land. ব্রিটিশরা কি করেছিল, নিউজিল্যান্ডে গিয়ে তো তাদের কলোনি স্থাপন করেই ছিল, পাশাপাশি তাদের সোশ্যাল একটা আইন কানুন সৃষ্টি করেছিল। এট দ্য সেম টাইম ব্রিটিশ সোসাইটি ওয়াজ ডিভাইডেড অ্যালং রেজাইড ক্লাস লাইন। পাশাপাশি তারা নিজেদের মধ্যে একটা লাইন তৈরি করে দিয়েছিল যে যারা ব্রিটিশ তারা হচ্ছে আপার ক্লাস এবং যারা নিউজিল্যান্ডের বাসিন্দা তারা হচ্ছে লোয়ার ক্লাস। ব্রিটিশ নিউজিল্যান্ড ডিটারমাইন্ড এ পার্সনস ক্লাস and climbing the social scale was difficult. In her fictions, Mansfield criticized this elitist system. এই elite chain মতলব aristocrat society। তো ক্যাথরিন ম্যানসফিল্ড উনি কি করেছেন, এই যে elitist system, that means একটা elite society বা aristocrat society তাদের যে বিহেভিয়ার, তাদের যে চালচলন, তাদের যে আচরণ এবং যারা লোয়ার ক্লাস অর্থাৎ তারা যাদের নিচু নজরে দেখে তাদের প্রতি তাদের যে হীনমন্যতা সেটাকে উনি ক্রিটিসাইজ করেছেন এবং দ্য ডলস হাউস এই শর্ট স্টোরির মাধ্যমে উনি সেটা তুলে ধরেছেন। About the story, The Doll's House is a short story which was published in 1922. Doll's House এই গল্পটা পাবলিশড হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। This story is described from the third person point of view or omniscient point of view. এই Doll's House শর্ট স্টোরি থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা অথবা omniscient point of view থেকে লেখা। Omniscient point of view means one who knows everything about the fact or about the matter. আরো যদি ভালো করে বলা যায় তাহলে এটুকু বলা যেতে পারে যে omniscient হচ্ছেন তিনি যিনি সমস্ত কিছু খুব ডিপলি ভালোভাবে অবজার্ভ করেন এবং ক্রিটিসাইজ করেন বা পুরো ঘটনাটা বর্ণনা দেন। omniscient point of view who is not a character but outside observer. omniscient অর্থাৎ থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ উনি কিন্তু গল্পের মধ্যে কখনো আসেন না, উনি গল্পটার পরিষ্কার বর্ণনা দেন এবং সেটা ডিপলি। he or she has the power to reveal the thoughts and feelings of more than one character. থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ কি করে, শর্ট স্টোরিতে যতগুলো ক্যারেক্টার থাকে প্রত্যেকটা ক্যারেক্টার চিন্তা ভাবনা এবং তাদের অনুভূতিকে পরিষ্কারভাবে রিডারের সামনে উপস্থাপন করেন। তাহলে এখান থেকে আমাদের যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে দ্য ডলস হাউস ওয়াজ পাবলিশড ইন 1922 and the story was written from the third person point of view or the omniscient point of view. In The Doll's House, the omniscient narrator describes the private wishes of several characters, including those of Vernal children. এই Doll's House শর্ট স্টোরিতে omniscient narrator উনি বর্ণনা করেছেন ভার্নাল চিলড্রেনদের নিজের যে ইচ্ছা বা যে আইডিয়া সেটা প্রকাশ করেছেন। আমরা যখন গল্পটা পড়বো তখন আমরা দেখতে পাবো এখানে দুটো ফ্যামিলির কথা মেনশন করা হয়েছে, একটা হচ্ছে ভার্নাল ফ্যামিলি এবং একটা হচ্ছে কেলভিস ফ্যামিলি। দেখো দেয়ার আর টু ফ্যামিলিজ, নাম্বার ওয়ান ভার্নালস ফ্যামিলি অ্যান্ড কেলভিস ফ্যামিলি। ভার্নালস ফ্যামিলি মিন্স আমাদের ইন্ডিয়াতে অনেকেই বলে যে এটা দাস ফ্যামিলি অথবা এটা মুখার্জি ফ্যামিলি অথবা এটা চ্যাটার্জি ফ্যামিলি অথবা এটা ঘোষ ফ্যামিলি, এরকম আমাদের টাইটেল ওয়াইজ অনেকে তাদের ফ্যামিলিকে ইন্ডিকেট করে। তো সেরকম ভার্নালস হচ্ছে টাইটেলের উপর বেস করে বলা হচ্ছে ভার্নালস ফ্যামিলি এবং কেলভিস হচ্ছে টাইটেল এবং কেলভিস এর উপরে বেস করে বলা হচ্ছে কেলভিস ফ্যামিলি। তো ভার্নালস ফ্যামিলিতে এখানে তিনজন ডটারের কথা বলা হচ্ছে, নাম্বার ওয়ান ইসাবেল, নাম্বার টু লটি অ্যান্ড নাম্বার থ্রি কেজিয়া। খুব ভালোভাবে মনে রাখো ইসাবেল হচ্ছে বড়, লটি হচ্ছে মেজো অ্যান্ড কেজিয়া হচ্ছে ছোট। এবং ইসাবেল সবসময় কি করে, এই মেজো বোন এবং ছোট বোনের উপরে সবসময় ডমিনেট করার চেষ্টা করে। এটা মনে রাখবে, এটা যখন গল্পটা আমরা পড়বো তখন এটা আমরা বুঝতে পারবো এবং এটা আমাদের প্রয়োজন হবে। ইসাবেল ইজ দ্য এল্ডেস্ট অ্যান্ড দ্য লটি অ্যান্ড কেজিয়া তারপরে আসছে অর্থাৎ ছোট। ওয়ান ডে ভার্নালস ফ্যামিলি friend had sent a doll's house, from there our story started. আমাদের গল্পটা শুরু হচ্ছে যে ভার্নালস ফ্যামিলিকে একটা ডলস হাউস উপহার দেওয়া হয়েছিল। কে দিয়েছিল না, তাদের বাড়িতে যে গেস্ট ছিল বা তাদের কোনো একজন ফ্যামিলি ফ্রেন্ড সেটা উপহার দিয়েছিল। ঠিক এই জায়গা থেকে আমাদের গল্পটা শুরু হচ্ছে। ওনার যে ফ্যামিলি ফ্রেন্ডের নাম ছিল মিসেস হে। এটা যখন গল্পটা আমাদের শুরু হবে তখন তুমি দেখতে পারবে যে প্রথম লাইনেই এটা মেনশন করা আছে। কেলভিস ফ্যামিলিতে দুজন ক্যারেক্টারের আমরা নাম পাই অর্থাৎ টু সিস্টার্স, একটা
হচ্ছে লেই, একটা হচ্ছে এলস। এটাও খুব ভালো করে মনে রাখবে। দে ওয়ার ফ্রম লোয়ার ফ্যামিলি এন্ড দেয়ার মাদার ওয়াজ এ ওয়ার্সম্যান এন্ড দেয়ার ফাদার ওয়াজ এ প্রিজনার। এই যে দেখো, এটাও মনে রাখতে হবে, কেন কি এটা আমাদের যখন গল্পটা পড়বো তখন এটা আমাদের প্রয়োজন হবে, যে কেলভিস ফ্যামিলি হচ্ছে লোয়ার কাস্টে বিলং করে এন্ড বার্নেলস ফ্যামিলি হচ্ছে এলিট চেন অর্থাৎ অ্যারিস্টোক্রেট সোসাইটিতে বিলং করে। তো এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড দেখাতে চাইছেন যে তৎকালীন সোসাইটিতে অ্যারিস্টোক্রেট সোসাইটি কিভাবে লোয়ার সোসাইটিকে ট্রিট করে, অর্থাৎ এখানে বার্নেলস ফ্যামিলি কিভাবে কেলভিস ফ্যামিলিকে ট্রিট করছে বা নিচু নজরে দেখছে, সেটা নিয়ে পুরো গল্প। আশা করি এতটা পরিষ্কার তুমি বুঝে গেছো। এরপরে টেক্সটে আসা যাক। তো টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরেকটা কথা যেটা বলা যেতে পারে যে 2021 এর 9 জানুয়ারি থেকে আমার অনলাইন ক্লাস শুরু হচ্ছে। এটা একমাত্র নেতাজি ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এন্ড ফার্স্ট ইয়ারদের, অনলি ফর ইংলিশ অনার্স। যদিও আমি যে টেক্সটটা তোমাকে এখন পড়াচ্ছি বা যেটা আলোচনা করছি এটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির সিলেবাসে নেই, এটা অন্য কোনো ইউনিভার্সিটির সিলেবাসে আছে। আমাকে তুমি রিকোয়েস্ট করেছিলে, তোমার কোন ইউনিভার্সিটি সেটা আমার যদিও জানা নেই। তোমার যদি কোনো বন্ধু বান্ধব নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পড়ে থাকে তাহলে তুমি রিকমেন্ডেড করতেই পারো আমার অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো, when dear Mrs. Hay went back to town after staying with the Warnells, she sent the children a doll's house. That means প্রথমেই শুরু হচ্ছে কিরকম, দেখো তোমার চোখের সামনে যেন একটা পিকচার তুলে দিচ্ছেন ক্যাথরিন মাইন্সফিল্ড। কি বলছেন? when dear Mrs. Hay, যখন আমাদের প্রিয় মিসেস হে ওয়েন্ট ব্যাক টু টাউন, তার টাউনে ফিরে গিয়েছিলেন আফটার স্টেইং, এখানে থাকার পর উইথ দ্য বার্নেলস ফ্যামিলিতে এক রাত বা দু রাত কাটানোর পর উনি যখন তার নিজের টাউনে ফিরে গিয়েছিলেন, ফিরে যাওয়ার পরে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য she sent the children a doll's house, এই বার্নেলস ফ্যামিলির ছেলে মেয়েদের উনি একটা ডলস হাউস অর্থাৎ পুতুলের ঘর উপহার দিয়েছিলেন। আমাদের টাইটেলই আছে দ্য ডলস হাউস, দ্যাট মিনস পুতুলের ঘর উনি একটা উপহার দিয়েছিলেন। যেমন আমরা ধরো কোনো বাচ্চা ছেলেকে যেমন উপহার দিই বা আমাদের যখন কোনো রিলেটিভস এর বাড়িতে বেড়াতে যাই তখন যেমন বাচ্চা ছেলেদের জন্য কোনো উপহার নিয়ে যাই, হয়তো কখনো ক্যাডবেরি নিয়ে যাই বা তাদের জন্য পেন নিয়ে যাই, তো সেরকম মিসেস হে উনি কি করেছিলেন, এই বার্নেলস ফ্যামিলির যে সমস্ত বাচ্চা ছেলেরা আছে, তিনজন আছে, কি কি নাম বলেছিলাম, প্রথমে হচ্ছে ইসাবেল, লটি অ্যান্ড কেজিয়া, এই তিনজনের জন্য উনি একটা উপহার পাঠিয়েছিলেন যেটা হচ্ছে ডলস হাউস অর্থাৎ পুতুলের ঘর। মিসেস হে কে ছিলেন না বার্নেলস ফ্যামিলির একজন রিলেটিভস বা ফ্রেন্ড বলা যেতে পারে। ইট ওয়াজ সো বিগ, এই ডলস হাউসটা এতটাই বড় ছিল দ্যাট দ্য কার্টার অ্যান্ড প্যাট ক্যারিড ইট ইনটু দ্য কোর্টিয়ার্ড, যে প্যাট এবং কার্টার মিন্স গাড়িতে করে বয়ে নিয়ে গিয়ে সে কোথায় রেখেছিল, কোর্টিয়ার্ড। কোর্টিয়ার্ড মিন্স কম্পাউন্ড, যাদের আমাদের গ্রামে যাদের বাড়ি তারা দেখবে কোর্টিয়ার্ড মিন্স কম্পাউন্ড অর্থাৎ উঠান, উঠানে রেখেছিল অ্যান্ড দেয়ার ইট স্টেড, সেখানে রেখে দিয়েছিল প্রপড আপ অন টু উডেন বক্সেস। এবং এই যে ডলস হাউসটা কোথায় রাখা হয়েছিল না দুটো উডেন বাক্সের উপরে রাখা হয়েছিল বিসাইড দ্য ফিট রুম ডোর। ফিট রুম ডোর মিন্স ডাইনিং রুম ডোর বা কিচেন বলা যেতে পারে, যাতে দরজাটা খুললেই সবাই দেখতে পায়। তাহলে আমরা কি দেখলাম যে মিসেস হে বার্নেলস ফ্যামিলিতে এক রাত দু রাত তিন রাত বা কয়েকদিন থাকার পর বা একদিন থাকার পর উনি যখন নিজের টাউনে ফিরে গেলেন তখন বার্নেলস ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য উনি একটা গিফট পাঠালেন যেটা হচ্ছে ডলস হাউস অর্থাৎ পুতুলের ঘর। ডলস হাউসটা যথেষ্টই বড় ছিল এবং সেটা একটা গাড়িতে করে প্যাট বয়ে নিয়ে এসেছিলেন কোথায় না কম্পাউন্ডে, এবং সেটা ফিড রুমের পাশে রাখা হয়েছিল। নো হার্ম কুড কাম টু ইট, এমন জায়গায় রাখা হয়েছিল যাতে এই ডলস হাউসটার কোনো ক্ষতি না হয়। ইট ওয়াজ সামার, দেখো এখানে একটা ঋতুর কথা বলা হচ্ছে, টাইমটা ছিল সামার অ্যান্ড পারহ্যাপস দ্য স্মাইল অফ পেইন্ট উড হ্যাভ গন অফ বাই দ্য টাইম ইট হ্যাড টু বি টেকেন ইন। পারহ্যাপস সম্ভবত দ্য স্মাইল অফ পেইন্ট অর্থাৎ ডল হাউসটা পেইন্টিং করা ছিল অর্থাৎ কালার করা ছিল, উড হ্যাভ গন অফ বাই দ্য টাইম, সময়ের সাথে সাথে চারিদিকে পেইন্টিং এর যে স্মাইল সেটা ছড়িয়ে পড়লো, টাইম ইট হ্যাড টু বি টেকেন ইন, যখন এটা আনা হয়েছিল। ফর রিয়েলি the smell of paint coming from that doll's house, but the smell of paint was quite enough to make anyone seriously ill. Really, বস্তুতপক্ষে the smell of paint coming from the doll's house, ওই ডলস হাউস থেকে যে স্মেলটা বেরাচ্ছিল সুইট অফ ওল্ড মিসেস হের মতে স্মেলটা ছিল খুবই সুইট, অফকোর্স মোস্ট সুইট অ্যান্ড জেনারেস, বাট অনেকের মতে যেমন ধর এখানে আন্ট ভেরেলসের মতে কি না স্মেলটা শুনলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, মেক এনিওয়ান সিরিয়াসলি ইল, অসুস্থ হয়ে যেতে পারে। ইভেন বিফোর দ্য স্যাকিং ওয়াজ টেকেন অফ অ্যান্ড ওয়েন ইট ওয়াজ বিফোর দ্য স্যাকিং মিনস কভার, যখন ঢাকাটা খুলে দেওয়া হয়েছিল, টেকেন অফ খুলে দেওয়া, যখন খুলে দেওয়া হয়েছিল তখন এই ডলস হাউসের পেন্টিং এর যে স্মেল সেটা এতটাই চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে আন্ট ওয়েলস এর মতে যে কেউ অসুস্থ হয়ে
করবে, কিন্তু মিসেস হের মতে এই সেন্টটা ছিল, অর্থাৎ পেন্টিং এর যে সেন্ট সেটা ছিল খুবই সুইট অ্যান্ড জেনারাস। তারপর দেখো when it was দিয়ে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, দ্যাট মিনস when it was opened, যখন এটা খোলা হয়েছিল। there stood the doll's house, ডলস হাউসটা আছে দাঁড়ানো। এবার দেখো হাউসের বর্ণনা দিচ্ছে, ডলস হাউসটা কিরকম দেখতে। ডলস হাউসটা হচ্ছে এ ডার্ক ওয়েলি স্পিনাচ গ্রিন কালার, অর্থাৎ ওয়েলি চকচক করছে, ডার্ক অন্ধকার, ফিট আউট উইথ ব্রাইট ইয়েলো, খুব চকচকে একটা হলুদ রঙের। ইটস টু সলিড লিটল চিমনিস, এই ডলস হাউসটার দুটো সলিড চিমনি আছে। গ্লুড অন দ্য রুফ, যে চিমনি দুটো আছে, এবার চিমনি দুটো কোথায় আছে বলা হচ্ছে গ্লুড অন টু দ্য রুফ, অর্থাৎ ছাদের উপরে দুটো চিমনি আছে। ওয়ার পেইন্টেড রেড এন্ড হোয়াইট, যে দুটো চিমনি আছে দুটো চিমনিকে কিরকম রং করা আছে, একটা রেড রং এবং একটা হোয়াইট রং করা আছে। অ্যান্ড দ্য ডোর গ্লিমিং উইথ ইয়েলো ভার্নিশ, এবং যে দরজাটা আছে ডলস হাউসের সেটা হচ্ছে ইয়েলো ভার্নিশ করা আছে, অর্থাৎ ইয়েলো কালারের ভার্নিশ করা আছে। ওয়াজ লাইক এ লিটল স্ল্যাব অফ টফি, স্ল্যাব মিন্স হচ্ছে স্টোন স্ল্যাব, দ্যাট মিন্স ফলক টাইপের বলা যেতে পারে, এবং এর যে দরজাটা আছে সেটা ফলকের মতো। তাহলে দেখা গেল যে ডলস হাউসের রংটা কি ছিল, ডলস হাউসের রং হচ্ছে ডার্ক ওয়েলি স্প্যানিশ গ্রেন আর ব্রাইট ইয়েলো। তার সাথে কি আছে, ডলস হাউসের দুটো চিমনি আছে, চিমনির একটা রং হচ্ছে রেড, একটা হচ্ছে হোয়াইট, এবং একটা দরজা আছে, দরজাটা কি রং করা আছে, ইয়েলো ভার্নিশ কালার করা আছে। আশা করি এতটা বুঝে গেলে। এরপর দেখো 4 উইন্ডোজ, এই ডলস হাউসের 4টে উইন্ডো আছে, রিয়েল উইন্ডোজ। উইন্ডোজ গুলো দেখে কিন্তু মনে হচ্ছে একদম সত্যিকারেরই জানালা। ওয়ার ডিভাইডেড ইনটু পেনস বাই এ ব্রড স্ট্রাইক অফ গ্রেন, এই উইন্ডো গুলো ভাগ করা আছে। কিরকম ভাগ করা আছে, স্ট্রাইক অফ গ্রেন, অর্থাৎ সবুজ রঙের দাগ দিয়ে ভাগ করা আছে। দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি এ টিনি পর্চ, পর্চ মিন্স হচ্ছে কম্পাউন্ড, এবং সেখানে একটা কি আছে, ছোট কম্পাউন্ড আছে বা ব্যালকনি টাইপের আছে। টু, আবার যে ব্যালকনিটা পেইন্টেড ইয়েলো, ব্যালকনিটাও কিন্তু ইয়েলো কালার করা আছে। উইথ বিগ লাম্পস অফ কগিল্ড পেইন্ট হ্যাঙ্গিং অ্যালং দ্য এজ, আর যেখানে কি আছে, লাম্পস মিন্স একটা মোটা সোটা, কগিল্ড মিন্স বাঁধা। তো এমন একটা পেইন্টিং করা আছে যে যেখানে একটা মোটা সোটা পেইন্টিং করা আছে, যেটা এজ অর্থাৎ কিনারা থেকে ঝুলছে। হ্যাঙ্গিং, পেইন্টিং হ্যাঙ্গিং, অর্থাৎ একটা পেইন্টিং যেটা দেওয়া আছে সেটা যেন ওই কম্পাউন্ডের বা প্রচের কিনারা থেকে সেটা ঝুলছে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, দরজাতে একটা আছে, উইন্ডো আছে কটা, 4 উইন্ডোজ, 4টে উইন্ডোজ। এতক্ষণ আমরা দেখে নিলাম যে ডলস হাউসের মোটামুটি একটা ডেসক্রিপশন দেয়া আছে। বাট পারফেক্ট লিটল হাউস, এখানে কি বলছেন যে ডলস হাউসটা একদম পুরোপুরি ভাবে পারফেক্ট, একটা ছোট্ট খাট্ট খুব সুন্দর একটা পারফেক্ট, যেটা দেখে তোমার রিয়াল মনে হবে। হু কুড পসিবলি মাইন্ড দ্য স্মেল, যে কেউ এই গন্ধটা অনুভব করতে পারবে। ইট ওয়াজ পার্ট অফ জয়, যে গন্ধটা একটা আনন্দের মাত্রা উচ্চতর জায়গায় পৌঁছে দেয়, পার্ট অফ দ্য নিউনেস, এবং একটা নতুনত্ব যোগ করে। ওপেন ইট কুইকলি সামওয়ান, দেখো কেউ না কেউ বলছে যে তাড়াতাড়ি এটা খোলো, তাড়াতাড়ি এটা খোলো দেখি, অর্থাৎ ডলস হাউসটা তাড়াতাড়ি খোলো, দেখা যাক কি আছে এর মধ্যে। দ্য হুক এট দ্য সাইড ওয়াজ স্টাক ফাস্ট, হুক অর্থাৎ আংটা টাইপের একটা, যেটা দিয়ে লাগানো হয়, সেটা একটা সাইডে স্টাক ফাস্ট লাগানো ছিল। প্যাট প্রাইড ইট ওপেন, প্রাইড মিন্স হচ্ছে খুব ক্লোজলি উকি মারা, খুব কাছ থেকে উকি দেওয়া। প্যাট প্রাইড ইট ওপেন উইথ হিজ পেন নাইফ, ছোট্ট ছুরি দিয়ে এটা ওপেন করলো। এন্ড দ্য হোল হাউস ফ্রন্ট সুইং ব্যাক, এবং এমন ভাবে এটা ওপেন হলো যে সামনের দিক থেকে পুরোটাই খুলে গেল। দ্যাট মিন্স বাড়িটা যেন দুভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ পেছনের দিকে তোমার লাগানো আছে, বাট সামনের দরজাটা যেখানে আছে সেটা খুলে দিলে বাড়িটা একটু লম্বা সাইজ হয়ে গেল। যেমন ধরো না, তোমার যেটা ড্রেস, তোমার যেটা জামা, সেটা সামনে যেমন বোতাম লাগানো থাকে, তুমি যদি খুলে দাও, খুলে দিলে কি হয়, এরিয়াটা অনেকটা হয়ে যায়। ঠিক ডলস হাউসটা সেরকম ভাবে লাগানো ছিল। এন্ড দেয়ার ইউ ওয়ার গেজিং এট ওয়ান এন্ড দ্য সেম মোমেন্ট ইনটু দ্য ড্রয়িং রুম এন্ড ডাইনিং রুম, আর এটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি প্রথমেই যেটা কি দেখবে, একটা ড্রয়িং রুম আছে এবং একটা ডাইনিং রুম আছে, একটা কিচেন আছে এবং দুটো বেডরুম আছে। তাহলে এখানেও আমরা ডলস হাউসের একটু হালকা বর্ণনা পেলাম। কি আছে না, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন আছে এবং 2 বেডরুম আছে। তাহলে দেখো বোঝা যাচ্ছে যে ডলস হাউসটা একদম পারফেক্টলি একটা বাড়ি যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই দেখতে। দ্যাট ইজ দ্য ওয়ে ফর এ হাউস টু ওপেন। অবাক হয়ে বলছে যে বাড়িটা কি এভাবে খুলে? আমরা নর্মালি বাড়ির কি হয়, বাড়ির দরজাটা আমরা খুলি, কিন্তু এই ডলস হাউসটা কিরকম ছিল? আমি তোমাকে যে উদাহরণটা দিলাম, যে ধরো না তোমার জামাটা যদি ডলস হাউস হয়, তাহলে তুমি সামনের দিকটা খুলে দিলে কি হয়, পুরোটা খুলে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। ঠিক ডলস হাউসটা সেরকম। ওয়াই ডোন্ট অল হাউসেস ওপেন লাইক দ্যাট? তখন প্রশ্ন করছে তাহলে এইভাবে কেন সমস্ত বাড়িগুলো খোলে না? হাউ মাচ মোর এক্সাইটিং দেন পেয়ারিং থ্রু দ্য স্লাইড অফ এ ডোর ইনটু এ মেন লিটল হল উইথ এ হ্যাট স্ট্যান্ড অ্যান্ড 2 আমব্রেলাস। কি বলছে,
না হাউ মাচ মোর এক্সাইটিং, কি এক্সাইটিং ব্যাপার দেন পিয়ারিং থ্রু দ্য স্লাইড অফ এ ডোর, যে দরজার মধ্য থেকে উকি মারার থেকে এটা একটা কি মজার ব্যাপার ইনটু এ মেন লিটল হল, অর্থাৎ যে ডাইনিং হলটা আছে এখানে উকি মারার থেকে কি একটা মজার ব্যাপার উইথ এ হ্যাট স্ট্যান্ড, যেখানে তোমার কি আছে ডাইনিং হলে আছে হ্যাট স্ট্যান্ড, অর্থাৎ যেখানে টুপি রাখা হয় সেই স্ট্যান্ড বা ক্লিপ, হ্যাট স্ট্যান্ড আছে অ্যান্ড টু আমব্রেলাস, এবং দুটো ছাতাও আছে। দ্যাট ইজ নট ইট, তাই নয় কি? What you long to know about a house when you put your hand on the knocker, বলছে তুমি কিভাবে জানলে যে বাড়িটা এভাবে খোলে বা এরকম হতে পারে? Perhaps it is the way God opens the house at the dead of night, সম্ভবত এটাই হয়তো নিশুতি রাতে সর্বশক্তিমান যিনি ঈশ্বর গড উনি বাড়ি ওপেন করেন। He is taking a quiet turn with angel, যেটা অ্যাঞ্জেল দিয়ে চুপচাপ ভাবে দিয়ে যাওয়া হয়, অর্থাৎ যারা অ্যাঞ্জেল বা পরীরা চুপচাপ ভাবে যেমন গিফট পাঠায় জেসাস ক্রাইস্টের উদ্দেশ্যে যখন আমাদের এক্সমাস ডে পালন হয় তখন যেমন বাচ্চাদের বলা হয় যে জিসাস ক্রাইস্ট একটা টাইম আসবে এবং তোমাদের জন্য উপহার দিয়ে যাবে, তো উনি ক্যাথরিন ম্যানসফিল্ড তুলনা করছেন যে বাড়িটা যদি সেরকম হয় তাহলে হয়তো গড কি করেছে না কোনো অ্যাঞ্জেলকে দিয়ে এই বাড়িটা পাঠিয়েছে, এবং গড হয়তো ডেড অফ দ্য নাইট মানে দ্যাট মিনস নিশুতি রাতে উনি বাড়িটাকে এভাবেই খোলেন বা প্রত্যেক বাড়িকে উনি এভাবেই ওপেন করেন। ও দ্য ভার্নাল চিলড্রেন সাউন্ডেড অ্যাজ দো দে ওয়ার ইন ডিসপেয়ার, ও এমন ভাবে ভার্নাল চিলড্রেনরা চিৎকার করে উঠলো যে তারা হতাশ হয়ে গেছে। ইট ওয়াজ টু মার্ভেলাস, তারপরে দেখো বলছে যে এটা তো খুব একটা চমৎকার জিনিস। ইট ওয়াজ টু মাচ ফর দেম, তাদের কাছে এটা অনেক কিছু। দে হ্যাড নেভার সিন এনিথিং লাইক ইট ইন দেয়ার লাইফস, তারা তাদের জীবনে এরকম জিনিস কখনো দেখেনি, অর্থাৎ একটা বাড়ি বা একটা গিফট যে এতটা বাস্তবসম্মত হতে পারে, এতটা রিয়েল হতে পারে বা এতটা চমকপ্রদ হতে পারে, এতটা মার্ভেলাস হতে পারে, তারা তাদের লাইফে এরকম জিনিস কখনো দেখেনি। অল দ্য রুমস ওয়ার পেপারড, সমস্ত রুমটাই কিন্তু পেপারের তৈরি। দেখো আবার ডলস হাউসের বর্ণনা দিচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। অল দ্য রুমস ওয়ার পেপারড, সমস্ত রুমটাই কিন্তু পেপারের তৈরি। দেয়ার ওয়ার পিকচার্স অন দ্য ওয়ালস, দেয়ালে কি আছে না পিকচার্স আছে। পেইন্টেড অন দ্য পেপার, পেপার দিয়ে সুন্দর পেইন্ট করা আছে। উইথ গোল্ড ফ্রেমস কমপ্লিট, পরিষ্কার গোল্ড ফ্রেম করা আছে। রেড কার্পেট কভার্ড অল দ্য ফ্লোরস, সমস্ত ফ্লোরই কিন্তু রেড কার্পেট দিয়ে ঢাকা আছে এক্সেপ্ট দ্য কিচেন, একমাত্র কিচেনেই নেই, যেমন আমাদের নর্মাল বাড়িতে হয়ে থাকে। যদিও কার্পেট থাকে না তথাপি ডাইনিং রুম বা ড্রয়িং রুম বা বেডরুম থেকে কিচেনটা একটু আলাদা হয়ে থাকে, ঠিক সেরকম ভাবেই এখানে কিচেন বাদ দিয়ে বাদবাকি সব জায়গায় কিন্তু রেড কার্পেট পাতা আছে। রেড পেয়ার্স চেয়ার্স ইন দ্য ড্রয়িং রুম, দেখো ড্রয়িং রুমে কি আছে লাল রঙের চেয়ার আছে। গ্রেন ইন দ্য ডাইনিং রুম, ডাইনিং রুমে সবুজ রঙের চেয়ার আছে। টেবিলস বেডস উইথ রিয়েল বেড ক্লথস, আর দেখে মনে হচ্ছে বেডরুমে যে বেড ক্লথস আছে বা বেড কভার আছে সেটা কিন্তু রিয়েল। এ ক্রেডেল একটা দোলনাও আছে। স্টোভ একটা ওভেন আছে। এ ড্রেসার উইথ চিনি প্লেটস, একটা ড্রেসার আছে যেখানে ছোট ছোট প্লেট আছে। and one big jug, এবং ডাইনিং টেবিলে একটা জাগও আছে। তাহলে দেখা যাচ্ছে যে ডলস হাউসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে পরিষ্কার রিয়েলের মতনই মনে হচ্ছে, যে কেউ দেখে সেটা এক ঝলকই বলবে এটা রিয়েল ওয়ান। নেক্সট, what the কেজিয়া liked more than anything, দেখো কেজিয়া আমি বলেইছিলাম কেজিয়া হচ্ছে সব থেকে ছোট। প্রথমে হচ্ছে ইসাবেলা, তারপরে হচ্ছে তোমার লটি, দেন কেজিয়া। কেজিয়া হচ্ছে সব থেকে ছোট তিন বোনের মধ্যে। কিন্তু এত সমস্ত জিনিস ছেড়েও এই ডলস হাউসের যে জিনিসটা কেজিয়ার কাছে সব থেকে ভালো লেগেছিল সেটা কি, দেন এনিথিং হোয়াটস লাইকড ফ্রাইটফুলি ওয়াজ দ্য ল্যাম্প, একটা লণ্ঠন ভিতরে আছে বা হেরিকেন ভিতরে আছে বা একটা ল্যাম্প ভিতরে আছে, যেটা কেজিয়ার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এবং কেজিয়াকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল। ইট স্টুড ইন দ্য মিডল অফ দ্য ডাইনিং রুম টেবিল, যেটা কি না ডাইনিং রুমের টেবিলের মাঝখানে এটা আছে। অ্যান্ড এক্সিকিউটেড লিটল আম্বার ল্যাম্প উইথ এ হোয়াইট গ্লোভ, এই ল্যাম্পের যেখানে অম্বার মিন্স এ ইয়েলো ফসিল রেসিন, দ্যাট মিন্স আমাদের যেটা কেরোসিন ফেরোসিন বলা যেতে পারে, অর্থাৎ যে তেলের মাধ্যমেই তো ল্যাম্প গুলো জ্বলে, লণ্ঠন অথবা হেরিকেন যদি ধরে নেওয়াই হয়, তাহলে ওখানে যেখানে তেলের জায়গাটা যেটা থাকে লণ্ঠনের সাথে বা হেরিকেনের সাথে সেটা ছিল কাঁচের, হোয়াইট গ্লো সাদা রঙের, এবং সেখান থেকে পরিষ্কার তেলটা বোঝা যাচ্ছিল যে কতটা তেল আছে। তাহলে তুমি ভাবো যে পেন্টিংটা কতটাই বাস্তববাদী এবং কতটাই জীবন্ত একটা পেন্টিং। ইট ওয়াজ ইভেন ফিল্ড অলরেডি ফর লাইটিং তো, এবং দেখে মনে হচ্ছিল যেটা জ্বলছে। অফকোর্স ইউ কুড নট লাইট ইট, যদিও এটা জ্বলেনি বাট তুমি দেখে ভাববে এটা জ্বলছে। বাট দেয়ার ওয়াজ সামথিং ইনসাইড দ্যাট লুকড লাইক অয়েল, এবং ওই ল্যাম্পটার ভিতরে যেখানে তোমার ওই ফসিল তেলটা থাকে দেখে মনে হচ্ছিল যে তেল আছে। অ্যান্ড মুভড ওয়েন ইউ
সুক ইট, এবং তুমি যখনই ডলস হাউসটা নাড়াবে বা একটু দোলা পাবে তখনই মনে হচ্ছিল যেন এই তেলটাও নড়ছে, মুভড করছে। তাহলে যতটা আমরা পড়লাম, আশা করি তোমার কাছে ডলস হাউস এই পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব আরো কিছুটা দেখার, যদিও টেক্সটটা অনেকটাই বড়, দুটো ক্লাসে শেষ করা আমার পক্ষে সম্ভব নয়, এটা 3টে ক্লাস হয়ে যাবে। এবং আমি তোমার কাছে এটাই চাইবো যে তুমি প্রত্যেকটা ভিডিও আমার শেষ পর্যন্তই ফলো করছো। আবার রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমার আর যা যা টেক্সটের প্রয়োজন আমি চেষ্টা করব তোমার রিকোয়েস্ট রাখার। থ্যাংক ইউ।